কিরে, কার প্রেমে পড়লি আবার এত রোমান্টিক গান গাইছিস? সিয়াম বলে। কারো আর না পারলেও তোকে বলবো না। বলার দরকার নেই। বলেছিলাম কি, মানে এই কাকের মতো গলা দিয়ে কা কা করিস না, আমরা সবাই ভীষণ ডিস্টার্ব হচ্ছি। ইনোসেন্ট মুখ করে সানভি বলল। তোর গলা শুনলে তো রাস্তার গরু ছাগলও থাকে না, সব ভয়েতে পালায়। এত খিরি গলা তোর। সিয়াম রেগে বলল। সানভি কিছু না বলে হাসছে। তাকে দেখে সিয়াম রেগে বলল। কি হলো, ক্যাবলা কান্তের মতো হাসছিস কেন? সানভি হাসতে হাসতেই উত্তর দিল। তোকে রাখতে দেখে আমার না ভীষণ হাসি পাচ্ছে। সিয়াম ওর পায়ের স্যান্ডেল খুলে সানভির দিকে ছুঁড়ে মারল। সানভি দ্রুত ছাদ থেকে নেমে গেল। সকাল সকাল সবাই নাস্তা করতে বসেছে। লিপি বেগম আর ময়না বেগম তাদের পাশে দাঁড়িয়ে এটা ওটা তুলে দিচ্ছে। সানভি না খেয়ে বসে পরোটা খুঁড়ছে, তাই দেখে ময়না বেগম বললেন। কিরে সানবি, তুই খাচ্ছিস না কেন? সানভি কিছু বলল না। সে তার বাবার দিকে তাকায় দেখে সে মনোযোগ দিয়ে নাস্তা খাচ্ছে। সানভি এবার সাহস নিয়ে বলল। আব্বু, তোমায় কিছু বলার ছিল। সালমান শিকদার খেতে খেতেই বলে। হুম, বল। সানভি একটু নেড়ে চেড়ে বসে বলল। আমাদের স্কুল থেকে শিক্ষা সফরে যাচ্ছে, আমি আর সিয়ামও যেতে চাই। সালমান শিকদার সহ আসলাম শিকদার সানভিকে একবার দেখে সিয়ামের দিকে তাকায়। সিয়াম তাদের চাহনি দেখে সানভির দিকে তাকার এসে ইশারা দেয় হ্যাঁ বলতে। সিয়ামও হ্যাঁ বলে দেয়। আসলাম শিকদার বলে। কোথায় নিয়ে যাচ্ছে? সানভি বলে। সুন্দরবন। কেউ কিছু বলার আগেই লিপি বেগম বললেন। না, তোদের যাওয়া লাগবে না। এমনিতেই তোরা বদের হাড্ডি, না জানি আবার কখন কোন বিপদ ঘটিয়ে ফেলিস। সানভি অসহায় চোখে তাকায়। আসলাম শিকদার বলে। যেতে চাচ্ছিস যা, কিন্তু পথে যদি কোনো বিপদ হয়, তাই আগে আমাকে হেড স্যারের সাথে কথা বলতে দে। সানভি বলে। হ্যাঁ চাচু, কথা বলো আজকেই। সিয়াম কোনো কথা বলছে না। সে চুপচাপ খাচ্ছে, কারণ সে খুব ভালো করে জানে সে সানভি থাকতে তার কিছু করা লাগবে না। সানভি স্কুলে পুকুর পাড়ে বসে আছে বন্ধুদের সাথে। সে বলল। তোর টাকা জমা দিয়েছিস? রিয়া স্মৃতি বলল তারা কালকে দেবে। তাদের কথা শুনে সানভির বুক ধরফর করতে লাগলো, কারণ আসলাম শিকদার অফিস কক্ষে আছেন। না জানি যেতে দেয় কিনা। কিছুক্ষণ পর আসলাম শিকদার বেরিয়ে আসতে সানভি ছুটে যায় তার কাছে। আসলাম শিকদার জানায় সানভিরা যাচ্ছে এবং টাকা জমা দেওয়াও শেষ। শুধু সানভি সিয়ামের টাকা না, সাথে রিয়া আর স্মৃতিরটাও জমা দিয়েছে। সানভি খুশিতে নিচে ওঠে। আসলাম শিকদার রিয়া আর স্মৃতিকে বলে। মামনি, তোমরা অনেকদিন আমাদের বাড়িতে যাও না। তোমাদের সবার দাওয়াত রইল, আমাদের বাড়িতে যেও। আসলাম শিকদার চলে যেতেই খুশিতে সবাই হাত ধরে নিচে ওঠে। দোতলা থেকে তুর্য কফি খেতে খেতে সেই দৃশ্য দেখে। দোতলার বারান্দায় কফির মগ হাতে দাঁড়িয়ে সানভিদের পাগলামি দেখছিল তুর্য। মেয়েটার কাণ্ড দেখে তার ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা ফুটে উঠল। মনে মনে বলল। পিচ্ছি একটা মেয়ে সামান্য পিকনিকে যেতে পারছে শুনে খুশিতে কেমন লাফাচ্ছে। সুন্দরবন যাচ্ছে, হাহ, এবার তোমাকে বাঘের সাথে দেখা করে নিয়ে আসার দায়িত্ব আমার। তুর্য মনে মনে বলল। বিকেলবেলা সানভি আর সিয়াম শপিং মলে এসেছে পিকনিকে যাওয়ার জন্য টুকটাক কেনাকাটা করতে। সানভি যেন পুরো দোকান তুলে নিয়ে যাবে, এটা ধরেছে তো ওটা ছাড়ছে। সিয়াম বিরক্ত হয়ে বলল। কি রে সানবি, আমার কি ওখানে সারা জীবনের জন্য বসতে গড়তে যাচ্ছি নাকি? 2 দিনের জন্য ট্যুর, এত কিছু কেনা লাগে? সানভি চিপসের প্যাকেট হাতে নিতে নিতে বলল। তুই বুঝবি না, বাসে যেতে যেতে কি আমি হাওয়া খাবো? মুখ চালাতে হবে না? সিয়াম ভেংসি কেটে বলল। তোর যা খাওয়ার বহর, বাঘ তোকে খেতে ভয় পাবে, ভাববে একে খেলে যদি আমার পেট খারাপ হয়। সানভি কিছু বলতে যাবে তার আগে তার চোখ আটকে গেল একটু দূরে দাঁড়িয়ে থাকা একটা অবয়বের ওপর। ব্ল্যাক শার্ট আর ব্লু জিন্স পরা, চোখে সানগ্লাস। সেটা তুর্য। সে একটা পারফিউমের দোকানে দাঁড়িয়ে আছে। সানভি দ্রুত সিয়ামের হাত ধরে অন্যদিকে যাওয়ার চেষ্টা করল। সেই দিনের ঘটনার পর এই লোকটার সামনে পড়ার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। তখনই সিয়াম চেঁচিয়ে উঠল। ওই যে তুর্য স্যার না, তুর্য স্যার। সানভি দাঁতে দাঁত চেপে সিয়ামের পিঠে একটা চিমটি কাটল। গাধা ডাকছিস কেন?
ততক্ষণে তুর্য ওদের দিকে এগিয়ে এসেছে। সানগ্লাসটা খুলে শার্টের ভাঁজে গুজতে গুজতে বলল। কি খবর তোমাদের? শপিং করছো বুঝি? সিয়াম হেসে বলল, ঠিক ধরেছেন স্যার। দেখুন না, মেয়েদের সাথে শপিং করতে আসলে কি হয়, 1 ঘন্টা ধরে সানভির পিছন পিছন ঘুরছি, ওর কেনাকাটা শেষ হয় না। আপনিও বুঝে শপিং করতে এসেছেন। তুর্য আর চোখে সানভির দিকে তাকালো। সানভি অন্যদিকে তাকিয়ে আছে, যেন সে তুর্যকে দেখেইনি। তুর্য মুচকি হেসে বলল, আমারও কিছু কেনাকাটা ছিল। তা মিস সানভি, সুন্দরবনে গিয়ে আবার হারিয়ে যেও না। ওখানে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যায় না যে ফোন করে কান্নাকাটি করবে। সানভি এবার রেগে তাকালো। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমি আর ছোট বাচ্চা নই যে হারিয়ে যাব। তুর্য হেসে বলল, হ্যাঁ ঠিকই তো, তুমি তো বাচ্চা নাও, তারপরও মাঝে মাঝে ভূতের ভয়ে অজ্ঞান হয়ে যাও। তুর্য আর কোনো কথা না বলেই সিয়ামের কাঁধ চাপড়ে দিয়ে গট গট করে হেঁটে চলে গেল। সানভি হাঁ করে তাকিয়ে রইল। তাকে কিভাবে সুন্দর করে অপমান করে চলে গেল লোকটা। রাতের বেলা উত্তেজনায় সানভির ঘুম আসছে না। ব্যাগ গুছিয়ে বারবার চেক করছে সব ঠিক আছে কিনা। রিয়া আর স্মৃতি মেসেঞ্জারে চ্যাট করছে কী কালারের ড্রেস পরবে তা নিয়ে। পরদিন খুব ভোরে স্কুলের সামনে বাস এসে দাঁড়িয়েছে। ছাত্রছাত্রীদের কোলাহলে জায়গাটা মুখর। আসলাম শিকদার আর সালমান শিকদার এসেছেন ওদের বাসে তুলে দিতে। লিপি বেগম আসার সময় সানভিকে হাজারটা উপদেশ দিচ্ছেন। একা কোথাও যাবি না, পানি বোতল সাথে রাখবি, স্যারের কথা শুনবি, সিয়ামকে সাথে রাখবি। সানভি বাসের কাছে যেতেই দেখা হয় তার বন্ধুদের সাথে। তারা তার জন্য অপেক্ষা করছিল। সে যেতেই স্মৃতি চিৎকার দিয়ে বলে ওঠে, দোস্ত, তোকে তো আজ পুনরায় আগুন লাগছে। সানভি, রিয়া, স্মৃতি তিনজন একই ড্রেস পরেছে, কালো জর্জেটের সারারা সেট। তিনজনেরই ওড়না গলায় ঝুলিয়ে রাখছে। সানভির ফর্সা শরীরে কালো সারারা ফুটে উঠেছে। তার সাথে কোমর সমান লম্বা চুলগুলো সামনে থেকে ক্লিপ মেরে পেছনে ছেড়ে দিয়েছে। চোখে কাজল, ঠোঁটে হালকা প্রসাধনীর ছোঁয়ায় যেন এক অপসরী লাগছে তাকে। রিয়া আর স্মৃতিকেও কম লাগছে না। বলা বাহুল্য, স্কুলের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী সানভিও তার দুই বান্ধবী। সানভিরা দাঁড়িয়ে গল্প করছিল, এমন সময় সেখানে সিয়াম এসে পেছনে হাত গুজে দাঁড়ায়। আর চোখে স্মৃতিকে দেখে বলে, এমন পেতনি সাজিস কেন সবসময়? তোকে দেখে সবাই ভয় পাচ্ছে। স্মৃতি দাঁত কটমট করে বলল, তাতে তোর কি? সবাই ভয় পাক, এমন ভাব করছে যেন নিজেকে মনে হয় কোনো হিরো লাগছে। এই শোন, তাকে রাস্তার পাশের মসজিদ লাগছে। শুরু হয়ে গেল দুজনের ঝগড়া। এর মধ্যে রিয়া বলল, শিয়াম এখানে স্মৃতি ছাড়া ও আমি আর সানভি রয়েছি, তুই শুধুই স্মৃতিকে কেন কমপ্লিমেন্ট দিলি? ও, বলতেই ভুলে গেছিলাম, তোদের দুজনকে পেতনির দুই বান্ধবী লাগছে। তিনজন একসাথে সিয়ামের দিকে তেড়ে গেল। সানভিরা প্রথমে বাসে উঠল। শিক্ষা সফরে যাওয়ার জন্য 4টা বাস দেওয়া হয়েছে। ছেলেরা মেয়েরা আলাদা আলাদা বাসে। প্রত্যেকে বাসে দুজন স্যারদের দেওয়া হয়েছে। জানালার পাশের সিটটায় সানভি বসেছে, তার পাশে রিয়া বসেছে। সামনের সিটে স্মৃতি আর একটা মেয়ে বসেছে। বাস ছাড়ার সময় হয়ে গেছে। আসলাম শিকদার হেড স্যারকে বলে দিল সানভি সিয়ামের খেয়াল রাখতে। তুর্য আর আরিফ স্যার সানভিদের বাসে উঠতেই বাস ছেড়ে দিল। সানভি জানালা দিয়ে তার বাবা আর চাচুকে বিদায় জানালো। সানভি ঠিকঠাক বসে সামনে তাকাতেই হা হয়ে গেল। সামনেই তুর্য স্যার, তার গায়ে জলপাই রঙের টি শার্ট আর তার উপর ডেনিম জ্যাকেট, পিঠে একটা ব্যাকপ্যাক। তুর্যের একরাশ ঘন সিল্কি চুল বাতাসে দোল খাচ্ছে। সানভি সেদিকে তাকিয়ে থেকেই বলল, এই তুর্য নিশ্চিত মেয়েদের ঘুম কেড়ে নেবে। শ্যামবর্ণের পুরুষও যে এতটা সুন্দর হয় তা তো জানা ছিল না আমার। সানভির বলা কথাগুলো পাশ থেকে রিয়া শোনে, বলে, কি রে সানভি, তুর্য স্যারের প্রেমে পড়ে গেলি নাকি? সাবধান, শিক্ষক কিন্তু পিতার সমতুল্য। সানভি তুর্যের দিকে আর চোখে তাকিয়ে বলল, ধ্যাত, এই লজিকটা কে যে দিয়েছিল তারা আমার এখন ভালোবাসা দিতে মন যাচ্ছে তাকে। অসহ্য। আর এই বালের চোখ, তুই তুই শুধু ওই দিকে তাকাস কেন? হ্যাঁ, আমার চোখ হয়ে আমার সাথে বেমানি করিস? ছে। সানভির কথা শুনে রিয়া ঠোঁট চিপে হাসল। স্মৃতি সামনে থেকে এই দিকে উত্তেজিত হয়ে বলল, দোস্ত, দেখছিস এই তুর্য স্যার দেখি আমার বুকে আগুন লাগিয়ে ছাড়বে। কি গেট আপ, বাপ রে। সানভি বিরক্ত হয়ে বলল, তো জ্বালাতে দে আগুন। তুর্য এতক্ষণ আর চোখে সানভিকে দেখছে। সানভি টেরই পায়নি তুর্য এবার তাকিয়ে বলল, ধাত,
ধ্যাত, এই মেয়েটা একদিন নিশ্চিত আমাকে পাগল বানিয়ে ছাড়বে। ফাসিল মেয়ে, একবার তোমার কাছে পাই, এত সেজে আমাকে পাগল বানানোর 70 নেব। বাস চলতে শুরু করেছে বেশ কিছুক্ষণ হলো। জানালার পাশ দিয়ে হু হু করে বাতাস আসছে। সানভি জানালার কাজটা পুরোটা খুলে দিয়েছে। বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর এসে পড়ছে। সে বারবার হাত দিয়ে চুলগুলো সরানোর চেষ্টা করছে, কিন্তু অবাধ্য চুলগুলো যেন আজ কোনো বাঁধনই মানতে চাইছে না। পাশের সিরিয়ালের সামনের সিটে বসা তুর্য কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে আছে। ঠিক তার চোখের আড়াল দিয়ে সে ঠিকই সানভিকে লক্ষ্য করছে। কালো ড্রেসে মেয়েটাকে আজ সত্যিই মায়াবী লাগছে। তুর্যের মনে হলো যদি এই মুহূর্তে মেয়েটার পাশে বসে ওই উড়ন্ত চুলগুলো কানের পেছনে গুজে দিতে পারতাম। কিন্তু পরক্ষণেই নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো সে। কি হচ্ছে তুর্য তোর? তুই একজন টিচার, ভুলে যাস না। আর ও তোর স্টুডেন্ট, কন্ট্রোল। হঠাৎ বাসের ড্রাইভার কষে ব্রেক কষল। সানভি জানালার বাইরে তাকিয়ে থাকায় তাল সামলাতে না পেরে সামনের সিটের রডের সাথে বাড়ি খেতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একটা শক্ত হাত তার বাহু চেপে ধরল। সানভি ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলেছিল। কপালে ব্যথা পাওয়ার বদলে হাতে করে স্পর্শ পেয়ে চোখ খুলে তাকালো। দেখল তুর্য তার সিট ছেড়ে উঠে এসে তার হাত ধরে আছে। তুর্যের চোখে মুখে চিন্তার ছাপ। তুর্য ধমকের সুরে বলল, বাসে কি ঠিকভাবে বসা যায় না? সারাক্ষণ জানলার বাইরে কি দেখো? এখনো তো কপাল ফাটতো। সানভি আমতা আমতা করে বলল। না মানে স্যার, আমি তো তুর্য তার কথা শেষ করতে না দিয়েই বলল, চুপ, একদম চুপ। আর জানলাটা অর্ধেক বন্ধ করো। বাতাসের তোরে তো চোখ মুখ সব ধুলে ভরে যাচ্ছে। সানভি কিছু না বলে চুপচাপ জানালাটা অর্ধেক নামিয়ে দিল। তুর্য হাতটা ছেড়ে দিয়ে নিজের সিটে গিয়ে বসল। বাসের অন্য ছাত্রছাত্রীরা কেউ কেউ এই দৃশ্য দেখে ফিক করে এসে ফেলল। জেরিন একটু মুখও বাঁকালো। স্মৃতি তো সামনে থেকে ফিস ফিস করে বলল, দোস্ত, এরকমের সুযোগ শুধু তোর কেন আসে? আমার একটু আসলে কি হতো? সূর্য স্যারের হাতে স্পর্শ তো পেতাম। রিয়া হেসে বলল, আরে দেখছিস সূর্য স্যার সানভীর প্রতি কতটা সিরিয়াস। আমার তো মনে হয় ডাল মে কুছ কালা হ্যায়। সানভি ওদের কথায় কান না দিয়ে গাল ফুলিয়ে বসে রইল। মনে মনে বলল, হনুমান একটা, সব সময় শুধু ধমক আর ধমক। একটু ভালো করে কি কথা বলা যায় না? ঘন্টা দুয়েক চলার পর বাস একটা রেস্টুরেন্টের সামনে থামলো নাস্তার বিরতির জন্য। ছেলেদের বাসটা আগে এসে দাঁড়িয়েছে। সিয়াম বাস থেকে নেমে এদিক ওদিক তাকাচ্ছিল। সানভিদের বাস থামতেই সে দৌড়ে এলো। সানভি বাস থেকে নামতেই সিয়াম বলল, কিরে মহারানী, এতক্ষণ লাগে আসতে? এটি ইঁদুর দৌড়াতে দৌড়াতে এখন ম্যারাথন শুরু করেছে। সানভি ভেংচি কেটে বলল, তোর পেটে তো সবসময় রাক্ষস থাকে। ইঁদুর আবার কবে এলো? আর আমরা বাসে আসছিলাম, হেলিকপ্টার নয়। সিয়াম কিছু বলতে যাবে তার আগেই স্মৃতি পাশ থেকে বলে উঠল, আরে, ওর পেটে ইঁদুর থাকবে কেন? ও নিজেই তো একটা বড় সড়ো ইঁদুর। সিয়াম স্মৃতির দিকে তাকিয়ে বলল, ওই পেতনি, তুই আবার মাঝখান দিয়ে কথা বলছিস কেন? তোর সাথে কথা বলেছি আমি। স্মৃতি কোমরে হাত দিয়ে বলল, তোর সাথে কথা বলার শখ আমার নেই। তুই আমার বেস্টুকে ডিস্টার্ব করছিস, তাই বললাম। ওদের ঝগড়া যখন তুঙ্গে তখন আরিফ স্যার এসে ধমক দিলেন, তোমরা কি এখানে ঝগড়া করতে এসেছো নাকি নাস্তা করতে? জলদি ভেতরে চলো। সবাই রেস্টুরেন্টের ভেতরে ঢুকলো। টিচারদের জন্য আলাদা টেবিল আর স্টুডেন্টদের জন্য আলাদা ব্যবস্থা। কিন্তু ঘটনার চক্রে স্তানভি যেখানে বসতো তার ঠিক উল্টো দিকের টেবিলেই তুর্য আর আরিফ স্যার বসেছেন। স্তানভি পরোটা ছিটতে ছিটতে আর চোখে একবার তুর্যর দিকে তাকালো। তুর্য খুব শান্ত ভঙ্গিতে কফি খাচ্ছে। সানগ্লাসটা এখন তার শার্টের কলারে ঝোলানো। সানভি তাকাতেই তুর্যের সাথে চোখাচোখি হয়ে গেল। তুর্য ভ্রু নাচিয়ে ইশারা করল। কি হলো? সানভি দ্রুত চোখ নামিয়ে নিল। তার বুকের ভেতরটা ধরাস করে উঠল। এই লোকটা তাকালে এমন লাগে কেন? খাওয়া শেষে সবাই আবার বাসে ওঠার প্রস্তুতি নিচ্ছে। সানভি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোচ্ছিল। হঠাৎ সামনে তাকাতেই তুর্যের সাথে ধাক্কা লাগলো। সানভি নিজেকে সামলাতে গিয়ে তুর্যের শার্টের হাতা খামচে ধরল। তুর্য গম্ভীর হয়ে নিচু স্বরে বলল, কি ব্যাপার মিস সানভি? আজকে সারাদিন আমার গায়ের উপর পড়ার প্ল্যান করে এসেছ, নাকি আমাকে মুশকিল আসান হিসেবে ধরে নিয়েছ? সানভি লজ্জায় লাল হয়ে গেল। দ্রুত হাত সরিয়ে নিয়ে বলল,
সরি স্যার, আসলে খেয়াল করিনি। তুর্য পকেট থেকে একটা টিস্যু বের করে সানভির দিকে বাড়িয়ে দিয়ে বলল। মুখে ঝোল লেগে আছে, মুছে নাও। দেখতে ছোট বাচ্চার মতো লাগছে। সানভি দ্রুত টিস্যুটা নিয়ে মুখ ঘষতে লাগলো। আর ভাবলো সে তো মাত্র ফ্রেশ হয়ে আসলো, তাহলে ঝোল লেগে থাকে কি করে। তুর্য বাসের দিকে চলে গেল। সানভি মোবাইলের স্ক্রিনে নিজেকে দেখে বুঝলো তুর্য মিথ্যা বলেছে, মুখে কিছুই লেগে নেই। রাগে সানভির মুখ লাল হয়ে গেল। শয়তান লোক আমাকে বোকা বানালো। সময় আমারও আসবে, তখন মজা দেখাবো। বাস আবার চলতে শুরু করেছে। আবার গন্তব্য বাগেরহাট, 60 গম্বুজ মসজিদ হয়ে তারপর সুন্দরবন। বাসের ভেতর এবার শুরু হলো গানের আসর। পেছন থেকে কেউ একজন গিটার বাজাচ্ছে, সবাই মিলে চিৎকার করে গান গাইছে। বাপুরাও শাহপুরে, তার সাথে সাথে কয়েকজন নাচছে। রিয়া সানভিকে কনুই দিয়ে গোতা দিয়ে বলল, দোস্ত, তুই তো খুব সুন্দর গান গাইতে পারিস, আজকে একটু গান আর। স্মৃতি এবং তার সাথে কয়েকজন বান্ধবী সানভিকে গান গাওয়ার জন্য চেপে ধরলে সে শেষে হার মেনে গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নিল। পোলা, তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ, তোর শ্যামলা গালের কালো দাড়ি ভালো লাগে, তোর নেশা নেশা চোখে, তোর আগুন জ্বলে বুকে, তোর সেই আগুনে পড়তে আমার ভালো লাগে। হঠাৎ এমন গান শুনে তুর্য পেছন ফিরে তাকিয়ে দেখলো সানভি গান গাইছে। সে সানভির দিকে তাকালে সানভি চোখ ফিরিয়ে নিল। পুরো বাসের সব মেয়েরা হৈ হৈ করে উঠল, শুধুমাত্র জেরিন ও তার বান্ধবীরা বাদে। স্মৃতি সানভিকে ধাক্কা দিয়ে বলল, তা কোন শ্যামলা ছেলের প্রেমে পড়েছিস শুনি? রিয়া বলল। তুজো স্যার নাকি রে? তুর্য আরও একবার ঘুরে তাকালো। সে বেশ বুঝতে পারছে এই মেয়ে তার প্রতি দুর্বল হয়ে পড়ছে, কিন্তু এটা তো একটা বড় সমস্যা। সানভি এখন বেশ লজ্জা পাচ্ছে। আবেগের বশে সে কি গান গেয়ে ফেলেছে। তারপরও সে বলল, এই গান আগে কখনো বলিনি, তাই তো বললাম। এখন আবার প্রশ্ন করছিস কেন? ধুর বালা, আর বলবোই না। রিয়া তাকে জড়িয়ে ধরে বলল, সরি জানু, আর বলবো না। আরিফ স্যার তুর্যকে বলল, তুর্যা, আমাদের না এই বাসে আইসা উচিত হয়নি। এখানে মেয়েরা নাচ গাওয়া করবে, কিন্তু কেউ কেউ আমরা আছি বলে লজ্জায় গাইতে পারছে না। তুর্য তার কথায় মাথা নেড়ে সম্মতি দিল। সানভি ভাবছে সে আর তুর্যের দিকে তাকাবে না, কিন্তু মন কি আর শোনে। সানভি না চাইতেও বারবার সামনের সিটের দিকে তাকাতে লাগলো, আর প্রতিবারই দেখলো তুর্য মাথা নিচু করে ফোন টিপছে। সে হতাশ হলো, কিন্তু ঘুণাক্ষরে টের পেল না। ড্রাইভারের সামনের লুকিং গ্লাসে তুর্য তাকে দেখছে। বাসে যখন মোংলা ঘাটে এসে থামলো, তখন সূর্য পশ্চিম আকাশে। দীর্ঘ যাত্রার ধকলে সবার শরীরেই ক্লান্তি, কিন্তু চোখের সামনে পশুর নদী আর বিশাল লঞ্চ দেখে সেই ক্লান্তি যেন নিমিষে উধা হয়ে গেল। নদীর লোনা বাতাসের ঝাপটা লাগতেই সানভি চোখ বুঝে একটা দীর্ঘশ্বাস নিল। সিয়াম বাস থেকে নেমেই কোমর বাঁকিয়ে আড়মোড়া ভাঙল, তারপর চেঁচিয়ে বলল, ওরে বাপরে, আমার কোমর তো মনে হয় বাসের সিটে রেখে এসেছি, এত লম্বা জার্নি। স্মৃতি বাস থেকে নেমে সিয়ামের মাথায় একটা চাটি মেরে বলল, তোর কোমরের যা অবস্থা, ওটা এমনিতেই অকেজো। এখন চুপচাপ ব্যাগ নামাতে সাহায্য কর। সানভি বাস থেকে নামার সময় দেখলো তুর্য স্যার একপাশে দাঁড়িয়ে ছাত্রদের লাগেজ নামানোর তদারকি করছেন। সানভি তার ব্যাগটা নিতে যাবে, কিন্তু ভিড়ের কারণে নাগাল পাচ্ছিল না। হঠাৎ দেখলো একটা হাত তার ব্যাগটা নামিয়ে আনলো। তাকিয়ে দেখলো তুর্য। সানভি অবাক হয়ে বলল, স্যার আপনি, আমি নিতে পারতাম। তুর্য ব্যাগটা সানভির সামনে রেখে গম্ভীর মুখে বলল, যেভাবে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করছো, তাতে ব্যাগ নিতে গিয়ে তুমি নিজে ব্যাগের নিচে চাপা পড়তে। নাও, সাবধানে লঞ্চে ওঠো। সানভি মৃদু স্বরে থ্যাংক ইউ বলে ব্যাগ নিয়ে দ্রুত পা চালালো। তার বান্ধবীরা এর মধ্যে লঞ্চের দিকে এগিয়ে গেছে। বিশাল লঞ্চ, নিচতলার ডাইনিং আর স্টাফদের রুম, দোতলায় ক্যাবিন। স্টুডেন্টদের জন্য দোতলার ক্যাবিনগুলো বুক করা হয়েছে। সানভি, স্মৃতি আর রিয়ার জন্য একটা ক্যাবিন বরাদ্দ হলো। রুমে ঢুকে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে নিল সবাই। লঞ্চ ততক্ষণে ঘাট ছেড়ে সুন্দরবনের গহীনের দিকে চলতে শুরু করেছে। ইঞ্জিনের ভটভট শব্দ আর জলের কলকল ধ্বনি মিলে এক অদ্ভুত পরিবেশ। চারপাশে সন্ধ্যা নেমে পড়েছে। তারা নাস্তা সেরে নিয়েছে সবাই। রাতের খাবার দাবার হবে কিছুক্ষণ পর। তার আগে সবাই লঞ্চের ছাদে গিয়ে জড়ো হলো।
পূর্ণিমার রাত না হলেও তাদের আলোয় নদীটা চিকচিক করছে। বাতাসের তীব্রতা এখানে অনেক বেশি। সানভি রেলিং ধরে নদীর দিকে তাকিয়েছিল। তার চুলগুলো বাতাসে অবাধ্য হয়ে উঠছে। বাসে গাওয়া গানটার কথা মনে হতেই সে নিজেই মনেই হাসত। হঠাৎ পাশ থেকে কারো গলা খাকারির শব্দে সে চমকে উঠল। তাকিয়ে দেখে তুর্য স্যার হাতে ধোয়া ওঠা কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছেন। পরনে কালো টি শার্ট আর কালো ট্রাউজার। বাতাসের কারণে তার চুলগুলো কপালে এসে পড়ছে। চুলগুলো ভেজা, নিশ্চয়ই শাওয়ার নিয়েছে। এই অবস্থায় তুর্যকে দেখতে তার ভীষণ আকর্ষণীয় লাগছে। সানভি চোখ নামিয়ে নিল। সানভি সরে যাওয়ার জন্য পা বাড়াতেই তুর্য বলে উঠল, পালাচ্ছ কেন? ভয় লাগছে নাকি? সানভি থতমত খেয়ে বলল, না স্যার, ভয় কেন পাবো? বাতাস খুব বেশি, তাই। তুর্য কফিতে চুমুক দিয়ে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালো। তারপর নদীর দিকে তাকিয়ে বলল, গানটা সুন্দর ছিল। শ্যামলা বরণ আর কালো দাড়ি। কাউকে কি ডেডিকেট করো? সানভির থতমত খেয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, না মানে স্যার, এটা তো জাস্ট গানের কথা, আমি এমনি গিয়েছিলাম। তুর্য এবার সানভির দিকে ফিরে তাকালো। চাঁদের আলোয় তার চোখের গভীরতা যেন আরও বেড়ে যাচ্ছে। সে ধীর স্বরে বলল, এমনি। আমি ভাবলাম বুঝি কাউকে মেন করে গাওয়া। যাই হোক, গলা ভালো তোমার, কিন্তু লঞ্চের রেলিং থেকে সাবধানে থেকো। সুন্দরবনের কুমির কিন্তু কাঞ্চন মুগ্ধ হবে না, সোজা কামড় বসাবে। সানভি কি বলবে বুঝতে না পেরে বোকার মতো তাকিয়েই রইল। তুর্য মুচকি হেসে সেখান থেকে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, রাতে ঠিকমতো খেয়ে নেও। দুপুরে তো লজ্জায় কিছুই খাওয়ানো দেখলাম। সানভি অবাক হয়ে তুর্যের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এই লোকটা কি সারাক্ষণ তাকেই নজরে রাখে? দুপুরে সে খায়নি সেটাও খেয়াল করেছে। যাই হোক, ব্যাপারটা সানভির মন্দ লাগলো না। কিছুক্ষণ পর ছাদে বারবিকিউ পার্টি শুরু হলো। গান বাজনা আর আড্ডায় সবাই মেতে উঠল। কিন্তু সানভির দৃষ্টি বারবার ভিড়ের মাঝে একজনকে খুঁজছিল। তুর্য স্যার এক কোণে আরিফ স্যারের সাথে কথা বলছেন আর মাঝে মাঝে ছাত্রদের দিকে তাকাচ্ছেন। দূর থেকে জেরিন সানভির দৃষ্টি লক্ষ্য করে দাঁতে দাঁত চাপল। তারও এখন তুর্যকে ভীষণ ভালো লাগে। আজ সকালে তুর্যকে দেখে সে একেবারে পা পিছড়ে পড়ার মতো করে তার প্রেমে পড়ে গেছে। আগে কখনো তুর্যকে এত ভালো লাগেনি তার, হয়তো ভালোভাবে দেখেনি। কিন্তু এখন সানভিকে তার সহ্য হচ্ছে না। হঠাৎ জেরিন এসে সানভিকে ধাক্কা দিয়ে বলল, কিরে, একলা দাঁড়িয়ে কি দেখছিস? তুর্য স্যারের দিকে এভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন? স্যার কিন্তু আমার সাথে একটু আগে ছবি তুলেছে, তোকে তো পাত্তাও দেয় না। সানভি জেরিনের কথায় কান না দিয়ে মুচকি হেসে বলল, পাত্তা দেয় কিনা সেটা সময় হলেই বুঝবি। আর ছবি তো ক্যামেরায় তোলা হয়, মনে জায়গা কয়জন পায়। জেরিন রাগে ফোঁস করতে করতে চলে গেল। ছবি তোলার কথাটা সে শুধু সানভিকে জ্বালাতে মিথ্যে বলেছিল। কিন্তু সানভিকে রাখতে না দেখে তার ভীষণ রাগ হলো। স্মৃতি আর রিয়া এসে সানভিকে জড়িয়ে ধরল। রিয়া ফিস ফিস করে বলল, দোস্ত, তুই তো পুরো নিজেকে নতুন করে আবিষ্কার করছিস। তুর্য স্যারের প্রেমের বাতাস কি খুব জোরে লেগেছে? সানভি হাসল। লঞ্চ এগিয়ে চলেছে সুন্দরবনের গহীন অরণ্যের দিকে। দুপাশে ঘন জঙ্গল, মাঝখানে নদী আর মায়াবীরাতে সানভির মনে হচ্ছে এই সফরটা তার জীবনের সেরা সফর হতে চলেছে। রাত প্রায় 12টা। সবাই কেবিনে ফিরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। সানভি রেলিং ধরে বাইরের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার ফোনে একটা মেসেজ এলো, আননোন নাম্বার। মেসেজটা ওপেন করতে দেখলো লেখা, লঞ্চের দোতলায় বারান্দে বেশিক্ষণ থেকো না, ঠান্ডা লাগবে। কেবিনের ভেতর যাও। সানভি বুকের ওপর ফোনটা চেপে ধরে চোখ বন্ধ করো। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি। নাম্বারটা সেভ করা নেই, তবুও বুঝতে বাকি রইল না মেসেজটা কার। সানভি আলতো হাতে নাম্বারটা সেভ করো খাটাস নামে। কিন্তু সেভ করার পর নিজেই নিজের মনে হাসল। লোকটা সারাক্ষণ শুধু তাকে ধমকান, তাই তো তার এই নাম দেওয়া হয়েছে। তবে বাইরে সেই কঠিন হলেও মনটা যে গলে যাওয়া আইসক্রিমের মতো নরম, সেটা সে আজ ভালোভাবেই টের পাচ্ছে। সানভি আলতো পায়ে কেবিনে ফিরে এলো। স্মৃতি আর রিয়া অঘরে ঘুমাচ্ছে। জানালা দিয়ে চাঁদের আলো এসে রিয়ার মুখে পড়েছে। সানভি কম্বলটা টেনে গায়ে দিয়ে শুয়ে পড়ল। লঞ্চের দুলুনির তালে তালে কখন যে তার দু চোখ জুড়ে ঘুমের রাজ্য নেমে এলো সে টেরই পেল না। পরদিন সকালে পাখির কিচির মিচিরে ঘুম ভাঙল সানভির। জানালা দিয়ে বাইরে তাকাতেই মনটা ভালো হয়ে গেল। কুয়াশায় মোড়ানো সুন্দরবন, নদীর পানি ধোয়া ওঠা চায়ের মতো মনে হচ্ছে। কুয়াশা ভেদ করে সূর্য মামা উঁকি দেওয়ার চেষ্টা করছে।
সানভি বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। গায়ে জড়ালো হালকা নীল রঙের একটা কুর্তি, সাথে সাদা প্লাজো। চুলগুলো একটা ঝুটি করে নিল। স্মৃতি আর রিয়া তখনও কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। ওদের না ডেকেই সানভি ধীর পায়ে ক্যাবিন থেকে বেরিয়ে এলো। লঞ্চের দোতলার বারান্দায় আসতেই দেখলো খুব বেশি মানুষ এখনও ওঠেনি। কয়েকজন স্টাফ ছোটাছুটি করছে নাস্তার জোগাড় করতে। সানভি রেলিং ধরে ভোরের স্নিগ্ধতা উপভোগ করতে লাগলো। হঠাৎ তার নাকে ভেসে এলো কড়া ব্ল্যাক কফির ঘ্রাণ। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো তুর্য দাঁড়িয়ে আছে, পরনে ছাই রঙের টি শার্ট আর ব্ল্যাক জিন্স, হাতে কফির মগ। ভোরের আলোয় তাকে ভীষণ সতেজ দেখাচ্ছে। তুর্য সানভিকে দেখে একটু অবাক হওয়ার ভান করে বলল, কি ব্যাপার মিস সানভি, এত সকালে উঠে পড়েছো যে? রাত জাগা পাখির তো এত সকালে ওঠার কথা নয়। সানভি বলল, আমি সবসময় সকাল সকাল উঠি স্যার, তারপরেও লঞ্চের শব্দে ঘুম ভেঙে গেল আর বাইকের বাইরের দৃশ্যটা মিস করতে চাইছিলাম না। তুর্য কফিতে চুমুক দিয়ে বলল, ভালো করেছো। সুন্দরবনের ভোর দেখা ভাগ্যের ব্যাপার। তবে কাল রাতে কি ঠিকঠাক ঘুম হয়েছিল? সানভি মাথা নিচু করে বলে, ঘুম হয়েছে স্যার। তুর্য কফির কাপে চুমুক দিয়ে বলল, ওই কর্নারে চা কফি রাখা আছে, যাও এক কাপ নিয়ে এসো। সকাল সকাল চা খেলে শরীর তরতাজা লাগবে। সানভি কিছু বলতে যাবে ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধপধপ শব্দ করে জেরিন উঠে এলো। তার সাজসজ্জা দেখে মনে হচ্ছে সে কোনো বিয়ে বাড়িতে এসেছে। মুখে গাঢ় মেকআপ, পরনের টপস আর জিন্স। সে এসেই তুর্যের গা ঘেঁষে দাঁড়ানোর চেষ্টা করল। গুড মর্নিং স্যার। ও গড, আজ ওয়েদারটা কি জোশ, তাই না? আমার তো কেবিনে দম বন্ধ হয়ে আসছিল। তুর্য একটু দূরে সরে দাঁড়িয়ে বলল, গুড মর্নিং জেরিন। ওয়েদার তো ভালোই, তবে তোমার পারফিউমের গন্ধে আমার দম বন্ধ আসছে। একটু দূরে দাঁড়ালে ভালো হয়। সানভি হাসি চেপে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। জেরিনের মুখটা অপমানে লাল হয়ে গেল। সে সানভির দিকে এমনভাবে তাকানোর জন্য ভস্ম করে দেবে। সকাল সকাল মিষ্টি মনকে নিয়ে নিচে নামতেই ময়না বেগম বললেন, কি রে, রাতে ঘুমিয়েছিলি যে এত ডাকলাম টেরই পেলি না? মুন মায়ের হাত ছেড়ে সোজা সোফায় গিয়ে বসলো। মিষ্টি সেদিকে একবার তাকিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, একটু ক্লান্ত ছিলাম, তাই বোধহয় ঘুমটা গাঢ় হয়েছে। ময়না বেগম মিষ্টির দিকে তাকিয়ে বলল, আজকে তোকে কেমন যেন লাগছে, শরীর খারাপ নাকি? না, এক কাপ চা বানিয়ে দাও তো, বলে মিষ্টি মুনের পাশে সোফায় গিয়ে বসলো। লিপি বেগম দোতলা থেকে নিচে নামতেই মুন গিয়ে জড়িয়ে ধরে বলল, নানু, খালামণি আর মাম্মা কই? আসেন না কেন? লিপি বেগম মুনকে কোলে নিয়ে সোফায় বসে বললেন, তোর মামা আর খালামণি বেড়াতে গেছে অনেক দূর। মন একটু মন খারাপ করো। মিষ্টি এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছে। ময়না বেগম চা নিয়ে এসে তার হাতে দিতেই সদর দরজা দিয়ে একটা ছেলে দৌড়ে এসে বলল। মিষ্টির বুকটা ধক করে উঠল। সে তো আগে থেকেই জানতো, তারপরেও এমন কেন লাগলো? ময়না বেগম ধমক দিয়ে বলে, কি বলিস? তোর মাথা ঠিক আছে তোর? নাদিমের লাশ পাওয়া গেছে মানে? ছেলেটি মাথা ঝাঁকিয়ে বলে। লিপি বেগম মুনকে শক্ত করে চেপে ধরে বলল, চল নানু ভাই, আমরা ঘরে যাই। সে যে কোনো মতে এখান থেকে মুনকে সরাতে চাইলো তা মিষ্টি ঠিকই টের পেয়েছে। এর মধ্যে বাড়ির ভেতর প্রবেশ করলো আসলাম শিকদার ও সালমান শিকদার। দুজনের মুখটাই কেমন শুকিয়ে গেছে তা দেখে ময়না বেগম ভয় পেয়ে বলল, শোন না, মিষ্টির বাবা এই ছেলেটা কি বলছে, নাদিমের নাকি লাশ পাওয়া গেছে। আসলাম শিকদার মেয়ের পাশে বসলে মেয়েটা হঠাৎ ডুকরে কেঁদে উঠল। আসলাম শিকদার মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত হতে বললে সবাই বুঝে যায় ওই ছেলেটা মোটেও মিথ্যা বলছিল না। নাস্তা শেষ করে সবাই লাঞ্চ করে নামার প্রস্তুতি নিল। ছোট ছোট ট্রলারে করে খালের ভেতর দিয়ে যেতে হবে। দুপাশে ঘন শ্বাসমূলীয় বন, মাঝখানে সরু খাল। সবাই লাইফ জ্যাকেট পরে ট্রলারে উঠল। সানভি, স্মৃতি, রিয়া, সিয়াম আর আরও কয়েকজন একটা ট্রলারে। দুর্ভাগ্যবশত তুর্য অন্য একটা ট্রলারে ছাত্রদের তদারকি করছিলেন। ট্রলারে চলতে শুরু করতেই অদ্ভুত এক রোমাঞ্চকর অনুভূতি হলো সবার। গহীন অরণ্যের নিস্তব্ধতা ভেঙে ট্রলারের শব্দ এগিয়ে চলেছে। হঠাৎ সিয়াম ফিস ফিস করে বলল, ওই দেখ, বাঁদর। সবাই দেখলো গাছের ডালে এক পাল বানর লাফালাফি করছে।
সানভি মুগ্ধ হয়ে দেখছিল হার বাড়িয়া পয়েন্টে নেমে কাঠের পুল দিয়ে হাঁটা শুরু হলো। গার্ড সাইডে পেছনে আরিফ স্যার আর মাঝখানে তুর্য স্যার সবাইকে নজরে রাখছেন। গাইড বারবার বলে দিচ্ছেন,